আমাদের যে শিক্ষক তারা 1-to-1 মেন্টরশিপে দেখেন যে আমাদের বাড়িতে আদৌ কাস্টিস্ট ভায়োলেন্স হচ্ছে কিনা, যে ছেলেটা বা মেয়েটা কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, সেটা অ্যাকচুয়ালি ওনাদের সময় দেখা হতো না। অনলাইন ক্লাসে হাজারের উপরে লোক থাকতে পারে, 1-to-1 এর প্রশ্নই ওঠে না। এক নম্বরের প্রথম কথা। দ্বিতীয় কথা, আগেকার দিনে যেটা ছিল, যেটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক, এই পারস্পরিক শ্রদ্ধা কোথায়? যে এখন টিচাররা অনেক ইভলভড, দে আর ইনভলভ নট জাস্ট টিচিং বাট অ্যাকচুয়ালি ইন মেন্টরশিপ। আগেকার দিনে কি বড় বড় ভালো ভালো স্টুডেন্ট বেরোয়নি? আমরা ডিপেন্ড করতাম আমাদের টিচাররা কি পড়াচ্ছে, এন্ড বেরোচ্ছে। কেন বেরোবে না? এখন দেয়ার আর লটস অফ সায়েন্টিস্ট, লট অফ নিউ ইভলিউশন। আমি নিজে অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি ফিজিক্স কারোর কাছে পড়িনি, আমি ফিজিক্স ইউটিউব থেকে পড়েছি। একজন আইআইটি স্টুডেন্ট পড়ে এবং আইআইটি স্টুডেন্ট পড়েন, উনি পুরো ফ্রি করে দিয়েছেন। সে তোমার গুরু তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি আজ থেকে 60 বছর আগেকার কথা বলছি। আমাদের যে শিক্ষকরা, তারা কিন্তু তাদের যে ছাত্র সম্পর্ক, শিক্ষক ছাত্র, সেখানে কমার্শিয়ালাইজেশন ছিল না। নমস্কার, সিএন জেনারেশনকে আমি ক্যামেরায় শুভময় আর জনির সঙ্গে অভিক বসু চলে এসেছি দক্ষিণ 24 পরগনার এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘে। আজ আলোচনা হবে জেনারেশন গ্যাপে, দুই জেনারেশনের মধ্যে কতটা বদলেছে অবজারভেশন, গুরু আর শিষ্যের সম্পর্কের বাঁধন কতটা জোরালো হয়েছে না হয়েছে আলগা, আর সব মিলিয়ে আগে ছাত্র শিষ্য অর্থাৎ গুরুর সঙ্গে শিক্ষকের সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা, শ্রদ্ধা আর প্রতি মুহূর্তে সেই জায়গার কতটা আদল বদল ঘটেছে সময়ের সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করব আজ। প্রথমে আলাপ করাই আপনাদের রামচন্দ্রপুর, এলাচি রামচন্দ্রপুরের মিলন সংঘে, যাদের সঙ্গে আলাপ করাবো। মিলন ঘটেছে নবীন প্রবীণ তরুণ প্রজন্মের 8 থেকে 80 সকলে আজ এই ক্লাব ময়দানে এসেছেন জেনারেশন গ্যাপের আলোচনায়। তাদের সঙ্গে আলাপ করবো প্রথমেই। প্রথমেই আলাপ করব যারা ছাত্র আর শিক্ষকের সঙ্গে বা গুরু শিষ্যের সম্পর্কে সেকাল নিয়ে আজও করছেন সওয়াল, সেটাই থাকছে চিরকাল। কারা রয়েছেন, আলাপ করব তাদের সঙ্গে। কারা আছেন? আমি কালীশঙ্কর দাস, দেবারতী ঘোষ, রজত চ্যাটার্জি, বিশাখা সেনগুপ্ত। গুরু শিষ্যের সম্পর্কের, শিক্ষক ছাত্রের সম্পর্কের একাল প্রতি সওয়াল করবেন, আলাপ করব তাদের সঙ্গে। শুভশ্রী মাইতি, অভিষেক মুখার্জি, দেবলীনা মাঝি, সৌহার্দ্য সেন। যারা সওয়াল করবেন গুরু শিষ্যের সম্পর্কে, সেকালের সম্পর্কে, প্রথমে যাব তাদের কাছেই। তুলনামূলক যারা রয়েছেন তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ যিনি, তার কাছেই যাব। আমি আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে গুরু শিষ্যের সম্পর্ক, ছাত্র পড়ুয়ার সম্পর্ক, সেই সম্পর্কে যে বাঁধন, শ্রদ্ধা, এখনও আজকের দিনেও হয়তো বহু শিষ্য যিনি প্রবীণ মানুষ হয়ে গিয়েছেন, কিন্তু তার গুরু যদি তিনি জীবিত থাকেন, তাকে দেখলে রাস্তায় দাঁড়িয়ে, সাইকেল বাইক গাড়িতে যাই যান না কেন, দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানানো, সেই রুচি, সেই অভিব্যক্তি বদল ঘটেছে এখন। গুরুর আগে ভূমিকা, গুরু যদি ডিসিপ্লিনড হয় তাহলে ছাত্ররা নিশ্চয়ই শিখবে, অভিভাবকরা যদি ডিসিপ্লিনড হয় তার পরিবারের ছেলেমেয়েরাও সেই শিক্ষায় সমৃদ্ধ হবে, আমিও হব। উইথ অল ডিউ রেসপেক্ট, উনি যেটা বললেন সেটা আমাদের পয়েন্ট, যে শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্কটা উনি যেভাবে দেখছেন তার থেকে অনেক বেশি মাইক্রোলজিক্যাল লেভেলে আমরা গিয়ে দেখি। এবং আমাদের যে শিক্ষক তারা 1-to-1 মেন্টরশিপে দেখেন যে আমাদের বাড়িতে আদৌ কাস্টিস্ট ভায়োলেন্স হচ্ছে কিনা, যে ছেলেটা বা মেয়েটা কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, সেটা অ্যাকচুয়ালি ওনাদের সময় দেখা হতো না। ওনাদের সময় বলা হতো যে যাদের শেখার তারা বুঝে যাবে, যাদের ব্রেন আছে তারা বুঝে যাবে, তাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, সেটা কোনো দিন দেখা হয়নি। অনলাইন ক্লাসে হাজারের উপরে লোক থাকতে পারে, 1-to-1 এর প্রশ্নই ওঠে না। এক নম্বরের প্রথম কথা। দ্বিতীয় কথা, আগেকার দিনে যেটা ছিল, যেটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক, এই পারস্পরিক শ্রদ্ধা কোথায়? পারস্পরিক শ্রদ্ধা আমি যদি একটু জায়গায় দেখতে চাই, আজকে পুরোপুরি শিক্ষা ব্যবস্থাটা একটা ক্লায়েন্ট কাস্টমার রিলেশনশিপের জায়গায় আনিয়েছে। ইটস আনবিলিভেবল, ইটস নট দেয়ার। আমি যেটা ও বললো, যেটা খুব ইম্পর্টেন্ট, যে এখন টিচাররা অনেক ইভলভড, দে আর ইনভলভ নট জাস্ট টিচিং বাট অ্যাকচুয়ালি ইন মেন্টরশিপ। আমরা যেটা বিলিভ করি সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল লার্নিংয়ের উপরে। আমরা এই ক্লায়েন্ট কাস্টমার ইজ নো লঙ্গার দেয়ার। দেখুন, যুগের সাথে যদি টিচার না বদলায়, এখন যে স্টুডেন্টের রিকোয়ারমেন্ট সেটা আগের রিকোয়ারমেন্ট থেকে অনেক ডিফারেন্ট। আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনের একটা গুরুত্বপূর্ণ পদে আছি। আমরা জানি ফিস দিতে হয়, অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর ফিস ওয়েভার্স। একটা স্ট্রাকচার আছে, যেখানে স্ট্রাকচার এবং আইআইটিতেও আছে, আইএমএও আছে। একটা পয়সা না দিয়ে আইএমএ পড়তে পারে, অন্তত থিওরিটিক্যালি। আমি প্র্যাকটিক্যালি বলতে পারবো না কি ইমপ্লিমেন্টেশন, বাট আ স্ট্রাকচার ইজ দেয়ার, যেখানে দের ইজ এ সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অর দ্য ইনস্টিটিউশন। স্ট্রাকচারের মধ্যে কি গুরু
আমি আসবো এই স্ট্রাকচারের মধ্যে কি প্রকৃত গুরু শিষ্যের সম্পর্কের বাঁধন তৈরি হয়, না সেটা একটা পিরিয়ডের জন্য যাওয়া, সেখানে কিছু লেসন নেওয়া হয়? আমি একটা কথা বলি, টিচিং রিলেশনশিপটা যেভাবে আমি ওকালকে সমালোচনা করছি না, কিন্তু ইট ইস মোর অফ আ হায়ারার্কি। টিচার ছিল ওপরে, ছাত্র ছিল নিচে, এটা একটা ওয়ান ওয়ে ট্রাফিক ছিল। আমরা যদি খুব প্রাচীনে ফিরে যাই, গুরুকুল সিস্টেমে গুরুর একমাত্র দায়িত্ব ছিল মানে ছাত্র তৈরি করা, যার জন্য তাদেরকে শিক্ষককে মানুষ গড়ার কারিগর যে বলা হচ্ছে, সেই সময় থেকে সেই পরম্পরায় সেই ধারণাটা আজকে চলে আসছে। না না না, আমাকে বলতে দাও। তাদের একটি ছাত্রের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক সমস্ত বিকাশের দায়িত্ব একজন শিক্ষকের ওপর ছিল। বাবা মা সেই শিক্ষকের ওপর সমস্ত দায়িত্ব প্রত্যর্পণ করতেন। আমি এই পয়েন্ট থেকে আগেকার দিনে বাবা মা শিক্ষকের ওপর তার সম্পূর্ণ মানসিক, শারীরিক, তার গঠন, তার ভাবনা চিন্তা, তার রুচি সব শিক্ষকের উপর নির্ভর করতো। এখন তা নয়। আজকে যদি শুধুমাত্র মানে শাসন করে একটা স্টুডেন্টকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়, সে ক্লাসে আসবে না। সুতরাং তাকে মেন্টরশিপ দিয়ে তাকে কিন্তু ক্লাসে আনাতে হবে। সম্পর্কের বাঁধনটা মজবুত হচ্ছে, একদমই সম্পর্কের বাঁধন মজবুত হচ্ছে। তার পরিধিটা কিন্তু সীমিত নয়, তার পরিধিটার ব্যাপ্তিটা অনেক বিশাল। তো সেখানে তাকে শুধুমাত্র আগে যেখানে সেকালের যে সম্পর্ক, যে গুরুকুলে যাবে এবং গুরু তাকে যা শিক্ষা দান করবে, সে শুধু সেইটুকুই তার ব্যাপ্তির মধ্যে রেখেছিল। আজকে তার ব্যাপ্তি যেহেতু বিশাল, তো সেক্ষেত্রে তাদের সমসাময়িকভাবে টিচারকেও সেই ইভলভ হতে হচ্ছে। টিচার ইভলভ হচ্ছে এবং এই ইভলভেশনের জন্য তাদেরকে তাদের মতো করে অ্যাকসেপ্ট করে সেই সম্পর্কটা গড়ে তুলছে। আগেকার দিনে কি বড় ভালো স্টুডেন্ট বেরোয়নি? আমরা ডিপেন্ড করতাম আমাদের টিচাররা কি পড়াচ্ছে, এন্ড বেরোচ্ছে। কেন বেরোবে না? এখন দেয়ার আর লটস অফ সায়েন্টিস্ট, লট অফ নিউ ইভলিউশন। অনেক নিডি একটা প্রথমত একটা ভাষা কথা হচ্ছে যে আগেকার দিনে কারেন্সি, টাকা পয়সা ছিল না। কি ভেবে পড়াতেন ওনারাও টোল পড়াতেন এবং ওনাদের একদম আই স্ট্রংলি অবজেক্ট। কারেন্সির কথা ওঠেইনি, কারেন্সির কথা একেবারেই ওঠেনি, কিন্তু আজকে কারেন্সিটাকে মুখ্য করা হয়েছে। আজকে কারেন্সির কথা আমরা তুলিনি, কারেন্সির কথা ওনারা তুলছেন এবং কারেন্সিটা আজকে মুখ্য জিনিস। কারেন্সি আগে দাও, আগে তুমি আগে এলিজিবল হও, আগে আমার ইনস্টিটিউশনে পড়বার এলিজিবল হও, তারপরে সম্পর্কের প্রশ্ন আসছে। এখন একটা জিনিস বুঝতে হবে, বর্তমান পরিস্থিতি কিন্তু কারেন্সি অনেক দরকারি। তো একটা টিচার যখন পড়াতে আসছে, তার কিন্তু তারও কিন্তু পরিবার চালাতে হয়। সুতরাং তাকে কিন্তু আগে জ্বালাতে হতো না। এবারে আমি একটা কথা বলি, আগে আমি যদি একটু পিছনে চলে যাই, শিক্ষার অধিকার কিন্তু শুধুমাত্র একটা জেনারেশন মানে একটা সম্প্রদায়ের কাছে ছিল, প্রিভিলেজ কাস্টের কাছে ছিল, এবং তারা কিন্তু সেই জায়গায় তাদের দাক্ষিণ্য দিতে পারতো। আমি নিজে অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি ফিজিক্স কারোর কাছে পড়িনি, আমি ফিজিক্স ইউটিউব থেকে পড়েছি। একজন আইআইটি স্টুডেন্ট পড়ে এবং আইআইটি স্টুডেন্ট পড়েন, উনি পুরো ফ্রি করে দিয়েছেন। সে তোমার গুরু তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি আজ থেকে 60 বছর আগেকার কথা বলছি। আমাদের যে শিক্ষকরা, তারা কিন্তু তাদের যে ছাত্র সম্পর্ক, শিক্ষক ছাত্র, সেখানে কমার্শিয়ালাইজেশন ছিল না। তখন শিক্ষকদের যে চাহিদা ছিল, আমি আবার বলছি যে শুধুমাত্র ছাত্রদের জন্য ধ্যান ধারণা। আজকে শিক্ষকরা অনেকটা কমার্শিয়াল, তারা তাদের বৃত্তির বাইরে গিয়েও তাদের যে বিলাসী জীবন তারা যাপন করতে চাইছে। এটা আমি অন্যায় বলছি না, কারণ বিবর্তন হচ্ছে সমাজের একটা বড় অঙ্গ, সভ্যতার অঙ্গ। সেই বিবর্তনের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরও তার পজিশন চেঞ্জ হয়েছে। এখন এসি রুম ছাড়া কোনো টিচার পড়াতে যায় না, ফিস ছাড়া পড়াবে না। ফিস ছাড়া পড়ালে সে আলাদা বসবে, যে ফিস নিয়েছে তার আলাদা বসবে। তখন টিচার যারা ছিলেন তারা ম্যাক্সিমাম স্কুলের ক্ষেত্রে লোকাল টিচার্স, এবং তাদের ক্ষেত্রে ব্যাপারটা ছিল যেটা যে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টদের চিনতেন এবং তারা অভিভাবক হয়ে কাজ করতেন। এই যে জায়গাটা, এইখানে যে একটা আমি পুরো লোকাল, আমরা একজন টিচারকে শুধু টিচার হিসেবে স্কুলে দেখছি না, একজনকে অভিভাবক হিসেবে দেখছি। পিতৃসম, সেই অভিভাবক, হ্যাঁ, পিতৃসম মাতৃসম, ঠিক সেই পাল্টা জবাব নো। শুনুন, আপনি আগে যখন আমরা ক্লাসে যেতাম, দ্য মেজর থিং ওয়াজ আমরা ভয় পেতাম টিচারদের। আমি জানি ক্লাসে না গেলে পেটাবে। এখন টিচার অনেক মেন্টর, আমরা বরং ওদের অনেক বন্ধু। আমি জানি ওদের কি রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি।
আমি চেষ্টা করছি না ওদেরকে বদলে দেওয়ার। আমাদের সময় কম্পিটিশনটা দেখুন এক্সপোনেনশিয়াল রেটে বাড়ছে। আজকে কতজন জেই দিচ্ছে, কতজন নিট দিচ্ছে, কতজন ইউপিএসসি দিচ্ছে। সুতরাং একটা প্রোডাক্ট, আমি একটা কন্টেন্টকে আমি ডেলিভার করছি, সেটা কতটা গোছানো হবে অবভিয়াসলি সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা থাকা দরকার। এবং সেখানে এই ইম্পর্টেন্সের পাশাপাশি সম্পর্কের বাঁধনটাও কি জোরালো হয়েছে না খানিকটা এক্ষেত্রে আলগা হয়ে গিয়েছে? সমস্ত ক্ষেত্রেই বাঁধন কিন্তু বরাবরের মতোই জোরালো হয়েছে। এখন একজন বাঁধনকে বাঁধতে গেলে অর্থ লাগছে এখন। একদমই না। দেখুন একটা কথা বুঝুন, সেটা হচ্ছে যে সমাজ তো পরিবর্তনশীল। আমরা আগে যে সামাজিক ব্যবস্থার মধ্যে ছিলাম সেখানে যেটুকু অর্থের প্রয়োজন হতো একটা মানুষকে সুস্থভাবে তার জীবন বা তার পরিবার চালানোর জন্য, এখন সেই সামাজিক স্ট্রাকচারটা বেড়ে গেছে, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে পরিবর্তন এসছে। প্রয়োজনীয়তা, চাহিদা, জীবনযাপন বদলেছে একেবারে। আমি এখান থেকে এই দুই পক্ষের পাশাপাশি এবার দুই তরফে একটুখানি বোঝার চেষ্টা করব, গুরু শিষ্য সম্পর্কে দুই প্রজন্মের দুজনের কাছে একটু যাওয়ার চেষ্টা করব। আমি যদি আপনার কাছেই আসি প্রথমে, গুরু হিসেবে একটা বিষয়ে, বেত পাশে অনেক সময় বেতে সর্ষের তেল লাগানো, মাস্টারমশাইও না পারলে শাস্তিও পাওয়ার যোগ্য। আর এখন কি ব্যাপার, আমার ছেলেরা চোখটা লাল কেন, কানটা ফুলেছে কেন, এই প্রশ্নের জবাব দিতে হয় মাস্টারমশাইকে। এই বিবর্তনটাই কিভাবে দেখেছেন? বিবর্তন তো অনেকটাই হয়েছে, তবে আমার যেটা মনে হয় আমাদের সময়ে যে শিক্ষক মানে সেকালের যে শিক্ষক তারা অনেকটা এগিয়েছিলেন। কেননা তাদের কাউকে ওই আমরা যোগ্য কি অযোগ্যের জন্য বটতলায় গিয়ে দাঁড়িয়ে তার জন্যে কনসেন্ট্রেট করতে হতো না, তারা পড়াশোনার ওপর কনসেন্ট্রেট করতে পারতেন। সেইখানেই তো আমরা জিতে আছি, সেকালের শিক্ষকরা ওখানেই জিতে আছেন। একালের ছাত্র পড়ুয়া হিসেবে জানতে চাইবো তোমার কোন বিষয় নিয়ে পড়া? আমার কমার্স, মানে বাণিজ্য। একালের শিক্ষক ছাত্র সম্পর্কটাও কি বাণিজ্যিক হয়ে গিয়েছে? না একদমই না। বাণিজ্যিক কোথায় হলো? আমাদের সম্পর্ক কোথায় বাণিজ্যিক হলো? আমরা তো একটা টিচার আর স্টুডেন্টের মধ্যে। বাণিজ্যিক হয়নি, বাহ্যিক হয়েছে। না, আন্তরিক। কোথা থেকে? কারণ এখন আমরা যদি দেখি যে এখনকার যে টিচার স্টুডেন্টের সম্পর্ক সবসময় পয়সা দিয়ে হয় না, অনেক সময় কিন্তু পয়সা ছাড়াও হয়। এখনকার যুগে দাঁড়িয়েও সব কিছু পয়সা দিয়ে কেনা যায় না। একেবারে এখান থেকে একের পর এক কথা যুক্তি তর্ক আসবে। আমি আসবো দুপক্ষের কাছে, কিন্তু তার আগে কিছু প্রশ্ন করব, উপহার দেবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যাপক ছিলেন? সংস্কৃত কলেজে। কোন কলেজে? সংস্কৃত কলেজের অধ্যাপক। আপনার সংস্কৃত জানা আছে? বিয়ের মন্ত্রটা বলুন একবার। যদি দেন তবে তো মদ। সবাই মিলে জোতার করতালি। সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গুরুর যাতে নিদ্রাভঙ্গ না হয়, নিজে কাঁকড়া বিছে যন্ত্রণা সহ্য করেছিলেন। গুরু যাতে নিদ্রাভঙ্গ না হয় তার। মহাভারত কর্ণ। কর্ণ সঠিক উত্তর, জোরদার করতালি। কর্ণ নিজের গুরুকে গুরু দক্ষিণা দেওয়ার জন্য নিজের হাতের আঙুলটি পর্যন্ত কেটে ফেলেছিলেন কে? দ্রোণাচার্য। না, একলব্য। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। একলব্য। এগিয়ে আসুন। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? উত্তর চাই। কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু? গুরুদেব চাণক্য ছিলেন। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুদেব চাণক্য। গুরুদেব বলি এমন একজন কবিকে, তিনি আমাদের গুরুদেব। কে কে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, জোরদার করতালি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই মুহূর্তে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা এলাচি মিলন সঙ্গে মিলিত হয়েছেন এলাকার মানুষজন, আর আলোচনা করছি গুরু শিষ্যের সম্পর্কের একাল সেকাল, একাল সেকালের বাঁধন, একাল সেকাল কি বেলাতে পেরেছে তাল। আমি একেবারে এবার এই আলোচনায় যারা রয়েছেন সেকালে গুরু শিষ্য সম্পর্কের পক্ষে করছেন সওয়াল, আর যারা রয়েছেন একাল বলছে এনেছে নতুন সকাল, তাদের দুতরফের সঙ্গেই কথা বলবো। তাদের বক্তব্য একেবারে এক লাইনে, এক পয়েন্টে চলে যাব সরাসরি। আমি প্রথমে আপনাদের কাছ থেকে শুরু করব। আচ্ছা, আবার ফিরে আসছি আমরা। প্রথম কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখন মেধা কম্প্রোমাইজড হচ্ছে অর্থের কাছে, যার ফলে এই বিবর্তনের ফসল হচ্ছে যে শিক্ষকরাও তাদের বাধ্য হচ্ছেন খানিকটা এই নতি স্বীকার করতে। সম্পর্কের যে দরদ, সম্পর্কের যে উষ্ণতা, সেটাকে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, এটা আমাদের মনে হচ্ছে দেখে। যার ফলে যেটা হচ্ছে যে আগের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে এখনকার সম্পর্কটা অনেকটাই আলগা। এখনকার সম্পর্ক কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। তো একটা ছাত্র যখন পড়তে আসে, ছাত্র বা ছাত্রী, শুধুমাত্র তার কিন্তু তার একজন শিক্ষক কিন্তু শুধুমাত্র তার শিক্ষক নয়, তার কিন্তু কাউন্সিলরও। তার কিন্তু যে কথাগুলো সে বাড়িতে বলতে পারছে না, সে কলেজে এসে বা স্কুলে এসে বলছে। মানে একজন শিক্ষক কিন্তু শিক্ষকতার পাশাপাশি সে কিন্তু কাউন্সিলরের কাজ করছে। সুতরাং সেটা কিন্তু তার যে বেতন, তার বাইরে বেরিয়ে কাজ করছে। সুতরাং শুধুমাত্র যে বেতন কেন্দ্রিক তা কিন্তু নয়। কাউন্সেলিং যেটা বলা হচ্ছে, যেটা কাউন্সেলিংয়ের কথা বলা হচ্ছে, একটা বড় প্রশ্নই এখানে এসে যাচ্ছে যে সম্পর্কের বাঁধনই যদি না কমবে সব দিক থেকে, তাহলে এই কাউন্সেলিংয়ের প্রশ্নটাই আসে এখানে।
ফিনান্সিয়াল জায়গাটা যদি তার বাড়ি থেকে সেভাবে প্রোভাইডেড না হয়, সো ন্যাচারালি সেটাও একটা প্রেশার, সেটাও তার কাছে একটা প্রেশার। স্কুলে যদি তাকে সে যেখান থেকে স্কুলে যেতে চাইছে সেই স্কুলে যদি তাকে পড়ানোর মতন তার ক্ষমতা মানে অর্থ সামর্থ্য না থাকে, তাহলে সেটাও একটা প্রেশার স্টুডেন্টের উপরে। পয়সা ছাড়া কি আমরা আজকাল ইকোনমি চালাতে পারবো? আগে চলতো কিভাবে? চলতো কি পয়সা ছাড়া? কখনোই চলতো না, কখনোই চলতো না। তখন রিকোয়ারমেন্টটা অনেক কম ছিল, আরও অনেকভাবে আমি বলছি না যে আগেরটা খারাপ ছিল, কিন্তু কারেন্ট সিস্টেম উইদাউট মানি উই ক্যানট রান। ইট ডাজেন্ট ম্যাটার যে কমার্শিয়াল মানি সেটা খারাপ। কমার্শিয়াল লিডস টু প্রফেশনালিজম। আমরা যেটা করছি শুধু পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে এই যে চাপ নিতে হচ্ছে ওদেরকে, যেটা ও বললো প্রথমেই, এই চাপটার জন্য তাদের দরকার মানসিক একটা স্বাস্থ্য ভালো রাখার। স্বাস্থ্যের জন্য এখনকার টিচাররা যে গো বিয়ন্ড দেয়ার ডেলি রিকোয়ারমেন্ট। এখনকার দিনে কাউন্সিলিংটা বলে আমরা ভাগ করছি, কিন্তু আগেকার দিনে কি টিচাররা আমাদের বোঝাতো না, মা বাবা হিসেবে গাইড করতো না, দেয় সব কিছুই দিত। আর এখনকার দিনে হচ্ছে দুভাবে ভাগ করা হচ্ছে, একটা মেরিট একটা নন মেরিট। স্টুডেন্ট যখন নেওয়া হচ্ছে তখন কি করছে, মেরিট হিসেবে নেওয়া হচ্ছে, আগে পরীক্ষা দাও, তুমি যদি খুব ভালো হও তারপরে আমি নেব, আর নয়তো পয়সা দিয়ে নেব। একদম না, একদম না, এটা সম্পূর্ণ ভুল কথা যে কাউন্সেলিংটা আগে হতো এখন হয়, এখন সেটাকে কমার্শিয়ালাইজ করা হচ্ছে, ব্যাপারটা না। আগে বরং কাউন্সেলিংটাকে অনেকটা নেগলেক্ট করা হতো, আমরা মেন্টাল হেলথটাকে নেগলেক্ট করে দিতাম। আমরা আমরা শুধু দেখতাম আমরা কিভাবে শুধু পড়াশুনোর দিকে এগোতে পারি, আর তখন কম্পিটিশন আর আদার ব্যক্তি তখন যে প্রেশার ছিল সেগুলোর থেকে এখনকার দিনে দাঁড়িয়ে অনেক 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 হয়। সেকালে আমাদের যারা শিক্ষক ছিলেন, শিক্ষক ছাত্র, তারা তাদেরকে এমনভাবে বেঁধে রেখেছিলেন, তাদের সব চালা ঘর আর টালির চালা ছিল, অর্থ তখনও ছিল না, কিন্তু শিক্ষা মেধার চাহিদা সব সময় ছিল। প্রথমত বললেন যে মেধা ফুরিয়ে গেছে, মেধাকে ইয়ে করা হচ্ছে, তারপর উনি বলছেন যে মেধা বেড়ে যাচ্ছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে, কন্ট্রাডিকশন হচ্ছে। লেটস টক সবিরোধী কথা। লেটস টক সাম ফ্যাক্টস হিয়ার, শুড উই? প্রাশিয়ান এডুকেশন সিস্টেম একমাত্র একটা জিনিস বলে, ওবে ওবে অ্যান্ড ওবে। সেখান থেকে হ্যাঁ, একটা কথা হচ্ছে, প্রথমে একটা বলে নিই যে ঘটনাচক্রে হচ্ছে যে আমার সন্তান, এবার ব্যাপারটা হচ্ছে ওর যে কথাবার্তা, মাও তো শিক্ষক, মা একজন একটা বাচ্চার কাছে, দেখুন আজকের দিনে দাঁড়িয়ে মার সঙ্গে যে বিহেভিয়ার, আজকাল সেই সম্পর্কটা জানি না যে সেই চাপটা হয়তো আমরা দিয়ে ফেলছি, মানে আমরা দিয়ে এতটাই দিচ্ছি যে আমরা মনে করছি কি যে টিচারদেরকে আমরা এত টাকা দিচ্ছি, তার বদলে তারা কি দিচ্ছে, মানে এই লেনাদেনার সম্পর্কটা আগে এতটা ছিল না। ঠিক আছে, আমি বলছি সম্পর্কের মায়া মমতা উষ্ণতা যদি এতই থাকতো, আপনাদের সময় যে মডেলটা ব্যবহার করা হতো প্রাশিয়ান এডুকেশন সিস্টেমের মডেলটা, সেই মডেল দিয়ে নাৎসি জার্মানি তৈরি হয়েছিল। ঠিক আছে, এরপরে আর কিছু বলার নেই। এটা একেবারেই এখন নয়। এখানে আমার পরিষ্কার একটা আমি এক্সাম্পল দিচ্ছি। করোনার সময় প্রচুর স্টুডেন্ট স্কুল থেকে জাস্ট বের করে দেওয়া হয়েছিল, তারা তাদের গার্জেনরা তাদের পয়সা দিতে ফিস দিতে পারেনি বলে, এবং এইটা সুবিধা ছিল না, অনলাইনে সুবিধা ছিল না। এতটা ভঙ্গুর পয়েন্ট, করোনার সময় এনাদের মডেলটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল, ফিরে এলো অনলাইন শিক্ষা ব্যবস্থা। না, সেটা মডেল ওটা রাষ্ট্র ব্যবস্থা যদি তাকে বন্ধ করে রাখা হয়, সেখানে একটা নতুন সিস্টেম ইভলভ, তার সঙ্গে পুরনো সিস্টেম ভেঙে যাওয়া। অনলাইনের সুবিধে কতজন পেয়েছে এটা আমাদেরকে তো দেখতে হবে। গ্রাম বাংলার একদম মানে প্রত্যন্ত প্রান্তে যদি আমরা চলে যাই, তাহলে সেই সুবিধে কতজন পেয়েছে? গ্রাম বাংলার প্রত্যন্ত সুবিধা, এটা যে কথাটা বলছে, ইটস এ কমপ্লিট ফলসুট। এখানে আগে যেন সবাই অনেক বেশি পেয়েছে। আপনি দেখুন এখন যে ম্যাসিভ অনলাইন কন্টেন্টগুলো আছে যেগুলো ফ্রি, সবাই পড়ছে, মোবাইলে দেখছে, সবাই পড়ছে, এবং আমি নিজে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করে। আর সবাই শুনলেন দুপক্ষের বক্তব্য, প্রশ্ন বিশ্লেষণে, নানা রকম আলোচনায় পর্যবেক্ষণ। মা সন্তান তারা যেমন ছিলেন এখন আছেন, মিলন সংঘে যারা এলাকার বাসিন্দারা, তাদের কাছে এবার আমি আরও কিছু প্রশ্ন নিয়ে তাদের কাছ থেকে সরাসরি নেব উত্তর। নাচের জগতে কাকে মহাগুরু বলা হয়? নাচের জগতে মহাগুরুকে? মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী। একদম সঠিক উত্তর, জোরদার করো তালে। মিঠুন চক্রবর্তী অভিনেতা, বাংলার অভিনেতা, বলিউড টলিউড বিভিন্ন ক্ষেত্রে তার জনপ্রিয়তা, মহাগুরু মিঠুন চক্রবর্তী। ভীম এবং দুর্যোধনকে গদা ধরা কে শিখিয়েছিলেন? কে? গদা না, ওটা তো হল। ঠিকই বলেছেন। হ্যাঁ,
বলরামই তো গদাধর মানে ওর গদা চালানোটা শিখিয়েছিলেন আর কি পাণ্ডব পক্ষে। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। বলরাম ভীম এবং দুর্যোধনকে গদা ধরা শিখিয়েছিলেন। আর আপনি এমনি আপনি যে বাড়িতে গদা ধরেন সেটা কে শিখিয়েছেন? গদা নেই আর আসলে ধরার মতো, হাতা খুন্তি আছে। দাদার দিকে হাতা খুন্তি হতেই পারে। শ্রীরামচন্দ্রকে কে অস্ত্র ধরা শিখিয়েছিলেন কি বলতে পারবেন? শ্রীরামচন্দ্রকে দ্রোণাচার্য। না, রাম। শ্রীরামচন্দ্রকে রাম। কৃপাচার্য। না, কৃষ্ণ। শ্রীরামচন্দ্রকে কৃষ্ণ। যিনি রাম তিনি কৃষ্ণ। কৈকেয়ী। না, বিশ্বামিত্র। এগিয়ে আসুন সবাই মিলে, জোরদার করতালি। বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে অস্ত্র ধরা শিখিয়েছিলেন। জেনারেশন ক্যাপের তরফ থেকে এই টি-শার্ট আপনার জন্য। গুরু শিষ্যের সম্পর্কের বাঁধন যেন আলগা না হয়, এই প্রত্যাশা প্রার্থনা থাকবে সকলের। আর সেকাল আর একার পক্ষে যারা করলেন সওয়াল আজ জেনারেশন ক্যাপের তরফ থেকে, তাদের জন্য এই বিশেষ উপহার। সবাই মিলে জোরদার করতালি। গুরু শিষ্যের সম্পর্কের একালের পক্ষে যারা করলেন সওয়াল, বললেন এনেছে নতুন সকাল একাল, তাদের জন্য জেনারেশন ক্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। ইলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের হাতে জেনারেশন ক্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক। একেবারে এই আলোচনায় আজ গুরু শিষ্যের সম্পর্ক, ছাত্র শিক্ষক পড়ুয়া সম্পর্কে সেকালে কালে এই আলোচনা কেমন লাগলো জেনারেশন ক্যাপে আপনার? প্রথমেই জানাই সিএনটিভিকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ তাদের এই উদ্যোগ এটা আমাদের কাছে নতুন লেগেছে, অভিনব লেগেছে। কারণ আমরা বিভিন্ন বড় বড় চ্যানেলে দেখেছি তাদের ওই ঠান্ডা ঘরে বসে সব আলোচনা হয়, কিন্তু সিএনটিভি তাদের এই চিন্তাভাবনার বিস্তার যে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে, এটা একটা নতুনত্ব ব্যাপার। একেবারে বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, রাজনীতি কচকচানি দ্বন্দ্ব যা আছে মানুষের টানাটানি থেকে ছেড়ে জীবনের কাছাকাছি, তাই নিয়েই বাংলার ম্যাপ এভাবেই জুড়বে জেনারেশন গ্যাপ। ক্যামেরায় শুভময়, জনির সঙ্গে অভিক, ক্যালকাটা নিউজ।